হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। মর্নিং ওয়াক থেকে এসে তারপরে একটু বাজারে গেছিলাম। অনেক কিছু না, খুব অল্প অল্প জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি এসেছি। এত গরম লাগছিল। আমি সাধারণত সকালবেলা কিন্তু স্নান করি না, মানে এত তাড়াতাড়ি করি না। আরও কিছুদিন পর থেকে তারপরে মানে সকালে স্নান করা শুরু করি। কিন্তু আজকে না এত গরম লাগছিল যে বাধ্য হলাম স্নান করতে। এখন বাজে হচ্ছে 8:30, 8:35। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন 8:35 বাজে। স্নানটা করে এত আরাম লাগছে না, কি বলবো। ঠান্ডা জলে স্নান করলাম। চলুন এবারে ফুল তুলে নিয়ে আসি। আমার এই বাইরেটায় গাছ অনেক আছে, কিন্তু ফুল ফোটার উপযুক্ত হচ্ছে 3টে, মানে 3টে গাছেই মাত্র ফুল ফুটছে। যেমন এই যে জবা গাছটা, এই গাছটাতে প্রত্যেক দিন 8টা 9টা 10টা করে ফুল ফোটে। আর যে কলকে ফুল গাছ রয়েছে ওটাতেও মোটামুটি 10টা 12টা করে রোজই ফুল ফোটে। আর টগর ফুল মানে সাদা ফুল গাছ যেটা, সেটাতে ফুল ফোটে। আর যেগুলো নয়নতারা আছে সেগুলো তো ভর্তি ভর্তি ফুল ফোটে, কিন্তু আমি প্রত্যেক দিন নয়নতারা তুলি না, কারণ এত ফুলের দরকার হয় না, জানেন তো। আর বাকি গাছগুলো থেকে তো আমি মুড়ো করে কেটে দিয়েছিলাম, তো ওই জন্যে ওই গাছগুলোতে এখনও ফুল ফোটার উপযুক্ত হয়নি। ওগুলো ফুল ফোটা শুরু হলে তখন অবশ্যই এই গাছটা কেটে দেবো। এই গাছটারও চেহারাটা যে খুব যে ভালো আছে তা নয়, তবুও ফুল যেহেতু ফুটছে সেই জন্য রেখে দিয়েছি। আসলে কি, গাছের চেহারা যদি ভালো হয়, হেলথ যদি ভালো হয়, ঠিকঠাক মতো নিয়ম করে যদি গাছে সার জল এই সমস্ত দেওয়া হয়, তাহলে কিন্তু ওই 4টে 5টা গাছই যথেষ্ট। তাতেই আপনি দেখবেন ঝুড়ি ভর্তি ভর্তি ফুল পাবেন। মানে আপনাকে নিত্য পুজোর ফুলের জন্য আর কোনো টেনশন করতে হবে না। আর আমারও তাই, মানে অনেক গাছের দরকার নেই, কিন্তু যে কটা গাছ থাকবে হেলদি থাকবে। তো দেখুন ফুল তোলা হয়ে গেছে আর মোটামুটি ঝুড়ি ভর্তি। আজকে একটু টগর ফুল তুললাম, নয়নতারা একদমই তুলিনি। তো চলুন পুজোটা সেরে নিই। পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজোর সময় আমি তো সবসময়ই মানে ক্যামেরা অফ করেই রাখি বেশিরভাগ সময়। তো দেখুন কত সুন্দর করে আমি আজকে সাজিয়ে দিয়েছি ফুল। দিনের শুরুতেই একটা বড় কাজ সেরে নিলাম। দেখবেন স্নান করে পুজো করা হয়ে গেল মানেই আপনার মনে হবে যে একটা বড় একটা পার্ট আমার কমপ্লিট করলাম। মানে এই যে মাথার মধ্যে একটা টেনশন থাকে, সেই টেনশনটা পুরো দূর হয়ে গেল। এইবারে আমি নিশ্চিন্তে চা করব, চা খাবো, ধীরে সুস্থে রান্নাবান্না করব। না ধীরে সুস্থে নয়, কিন্তু কি মানে পুজোটা করা হয়ে যাওয়া মানেই আমরা ভীষণ হালকা হয়ে যাই। আর সবচেয়ে বড় কথা, দিনের শুরুটা যদি ঠাকুর ঘর থেকে শুরু হয় তাহলে মনটাও ভালো হয়ে যায়, তাই না? তো যাই হোক, এবারে কি কি রান্না হবে সেগুলো বের করে নিয়েছি অলরেডি। স্নান করতে যাওয়ার আগেই বের করে নিয়েছিলাম। আর এখন করব চা। এই দেখুন পটল, বেগুন আর টমেটো এই আছে। আর আছে হচ্ছে কুমড়ো। বাজারে যা অবস্থা না, মানে সবজির থেকে তো হাত দেওয়া যাচ্ছে না। তো সবই এনেছি অল্প অল্প। আর শুকিয়ে গেলে নষ্ট হলে বড্ড গায়ে লাগবে। সবই এখন 60 টাকা 70 টাকা 50 টাকার নিচে তো কোনো সবজি নেই। সেই জন্যে একটু কম কম করেই এনেছি। তাই দেখুন না বেগুনগুলো কেমন শুকনো হয়ে গেছে। ফ্রিজে ছিল তা সত্ত্বেও কেমন শুকনো হয়ে গেছে। যাই হোক, একটা 5 মিশালি তরকারি তো করতেই হয়। আমি যেহেতু এখন মানে কি বলবো, হাসিও লাগে, তাও বলছি, আমি যেহেতু এখন ডায়েটিং করছি। আসলে ডায়েটিং করছি, কিন্তু মাঝখানে মাঝখানে বড্ড ব্রেক হয়ে যাচ্ছে। এমন এমন মানে ব্যাপার হয়ে যায় যে তখন আমি খেতে বাধ্য হই, সেরকম আর কি। তো তার মধ্যেও যতটুকু সম্ভব ততটুকু আমি মনে করি যে সপ্তাহে 7 দিনের মধ্যে 7 দিন যদি ডায়েট ফলো নাও করতে পারি, যদি ধরুন 2 দিন আমার ডায়েট ব্রেক হলো,
তাহলেও বাকি যে 5 দিন, সেই 5 দিনে তো অন্তত ওজনটা বাড়লো না, মানে সেই 5 দিনটা তো করতে পারলাম। এখন ওটাই ভাবি। আগে আগে ভীষণ মন খারাপ হতো, মানে একদিন যদি ব্রেক হয়ে যায় তখন ভাবতাম যে আমার 5 দিনের পুরো ইয়েটা নষ্ট হয়ে গেল। কিন্তু এখন আর সেটা ভাবি না, কারণ ওইটা ভেবে সংসারে কখনো চলা যায় না। আর আমাদের ছেলেপুলে নিয়ে সংসার, ভালো মন্দ এটা ওটা সেটা তো রান্না তো করতেই হবে। ছেলে মেয়েদের জন্য আপনি কি রান্না করবেন না? সে ভাজা বলো, পকোড়া বলো, করতেই হবে। এবারে কি, আগে যেমন হয়তো সবাই সমানভাবে নিতাম, সবাই 4-5টা করে পকোড়া খেতাম। এখন আমি কি করি, ওদেরকে 4-5টা করে দিলেও আমি হয়তো একটা খেলাম, জাস্ট মানে ওই টেস্ট করার মতো, মানে ওরকম করি। একদম যে খাই না সেটা না, কারণ আত্মাকে কষ্ট দিয়ে তো কিছু করা যায় না। আর আমি হাতে করে বানাচ্ছি মানে আমার তো খেতে ইচ্ছে করবেই। কি করবি, হয়েছে? না না না, তুই, আমি তোকে এক্ষুনি ডাকতেই যাচ্ছিলাম, ভাগ্যিস তুই উঠে পড়েছিস। আমি তার চা খাবো, আমার অনেকক্ষণ থেকে গলা শুকিয়ে গেছে। তুই তাহলে এক্ষুনি মুখ ধো, আমি তাহলে চা বসাচ্ছি। আমার একদম গলা শুকিয়ে গেছে, অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, তারপরে কিচ্ছু খাইনি, সেই কখন আমি সেই ভিনিগার ওয়াটার খেয়েছি। আমি চা বসাচ্ছি কিন্তু। তুই না হলেও আমি আজকে 1 কাপ বসিয়ে, এই 1 কাপ না, আমি 2 কাপই বসাতাম, তো চাটা আমি আজকে ঢাকা দিয়ে রাখতাম, কারণ আমার একদম গলাটা না শুকিয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে এই পর্যন্ত অনেকগুলো কাজ করে ফেলেছি, মানে অনেক রকমভাবে অনেক কাজ করে ফেলেছি। এবারে একটু শান্তি করে চা খাবো। আর চাটা খাওয়ার ফলে শরীরে কতটা জোর পাই জানি না, তবে মানসিকভাবে খুব জোর পাই। আর এদিকে দেখুন আমার অষ্টমীও চলে এসেছে। চলে এসেছে বললে ভুল হবে, বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছে এবং ওর মোটামুটি কাজ প্রায় মাঝপথে। আর ওর সাথে সাথে আমিও রান্নাবান্না অনেকক্ষণ হলো শুরু করে দিয়েছি। আর কিছু কিছু রান্না আমার হয়েও গেছে। এটা হচ্ছে আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি, বেশ ভালো করে মশলা টশলা দিয়েই করেছি, কারণ এটাই আমি রুটির সঙ্গে অফিসে পাঠাবো। আর বানিয়েছি হচ্ছে উচ্ছে ভাজা আর পাতলা করে মুসুরির ডাল। তো এইটুকু মোটামুটি রান্না হয়েছে, আর ভাত বসিয়ে দিয়েছি, সেটা অলরেডি হচ্ছে। আর এখন যেটা রান্না করছি এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি, মানে আলু, কুমড়ো, ঢেঁড়স, পটল সমস্ত কিছু দিয়ে একটা শুকনো শুকনো পাঁচমিশালি তরকারি। আর এই তরকারিটাতে আমি খুব অল্প তেল দিয়ে আজকাল রান্না করি, কারণ এটা আমার ডায়েটের একটা অংশ। মানে তরকারিটা খেতে যে খুব একটা ভালো লাগে তা নয়, কিন্তু আমি জোর করেই একরকম খাই, আর সবাই জোর করে খায়, সবাই একটু নাক সিটকায়ও, কিন্তু কিছু করার নেই। মানে এই একটা আমি একটু বড় করে সবজি করি, যেটা বেশ খানিকটা বাটি করে নিয়ে খেলে পরে আমার খানিকটা পেটটা ভরে, যাতে করে ভাত একটু কম খেলে চলে। সেই জন্য এই তরকারিটা আমি প্রত্যেক দিনই করি, যে কোনো একটা পাঁচমিশালি তরকারি, যেটা আমি দুপুরবেলাতেও 1 বাটি খাবো, আবার রাত্রিবেলাতেও 1 বাটি খাবো। এরকমভাবেই আর কি আন্দাজ করে তরকারিটা রান্না করি। আজকে টোটালি নিরামিষ রান্না করলাম। কেন বলুন তো, কালকে রাত্রে মাছের ঝোল করেছিলাম, সেই মাছের ঝোলের বেশ খানিকটা আছে। আসলে কালকে তো রান্না হয়ে গেছিলো, তারপরে ওর বাবা অফিস থেকে আসার সময় আবার একটা মাছ নিয়ে এসেছিল, বলে এই মাছটা একটু রান্না করো। তো এবারে তখন আমি ভাবলাম রান্না যখন করছি এই রাত্রির বেলায়, তো একটু বেশি করেই করি। ওই জন্য কালকে রাত্রেই আমি একটু বেশি করেই মাছের ঝোলটা করেছিলাম, তখনই গরম অবস্থায় আলাদা করে রেখে দিয়েছিলাম। তো সেই মাছের ঝোলটা আজকে হয়ে যাবে, মানে আমার আর রিকির মতো 2 পিস দিয়ে ঝোলটা রেখে দিয়েছিলাম। ওই জন্য সকাল থেকে আজকে কোনো মাছ টাছ আর রান্না করলাম না। সকালে আলু পটলের তরকারি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখন যে তরকারিটা বসিয়েছি ওটা হচ্ছে আলু, বেগুন, ঢেঁড়স, কুমড়ো সব দিয়ে আর কি একটা শুকনো শুকনো তরকারি, যেটা এই বেলাতে লাগবে না, রাত্রির বেলাতে লাগবে। তো ভাবলাম কাটা হয়ে গেছে যখন করেই রাখি। আর যা গরম পড়েছে, সন্ধেবেলায় যত কম করা যায়, সন্ধেবেলায় আবার মাছের ঝোল তো করতেই হবে, সুতরাং। আচ্ছা রিকি দাঁড়া, সন্ধেবেলায় আবার মাছের ঝোল তো করতেই হবে, তো তখনের জন্য এইটা কমিয়ে রাখলাম। তরকারিটা হয়ে থাকলো, তারপর সন্ধ্যাবেলায় শুধু একটু মাছের ঝোল করবো।
তো এই আর কি, যা গরম পড়েছে, না গরম সবাই শুরু হয়েছে পড়তে, এখনই গরম করে খুব গরম করে যদি হাউতাস করি না, মাথার মধ্যে মানে সেট হয়ে যাবে যে খুব গরম। আমরা কিন্তু এখনো সেইভাবে এসি চালানো শুরু করিনি বলতে একদম ফুল গরমে যখন যেভাবে এসি চালাই সারা দিন রাত চলতেই থাকে, সেরমভাবে চালানো এখনো শুরু করিনি। ওই হয়তো শুতে যাওয়ার সময় সামান্য একটুখানি চালিয়ে ঘরটাকে জাস্ট ঠান্ডা করেই বন্ধ করে দিই, কারণ ভোরের দিকে কিন্তু অতটাও গরম লাগে না, আবার রোদ্দুরটা চড়া হলে তখনই গরম লাগে। এই এখন যেমন এখন ওই তো 12:30 মতো বাজে, তো এখন যেমন বাইরে একেবারে তাকানো যাচ্ছে না এইরকম রোদ্দুর, তো এই সময় দেখতে পাচ্ছি বেশ গরম। তাও আমরা নিচের তলায় থাকি বলে একটু কম, কিন্তু আমার বোনের বাড়িতে আবার খুব গরম লাগছে দুপুরের দিকে। ওদের আবার সন্ধেবেলার পরে খুব ভালো, খুব হাওয়া দেয়, নিচে আমরা আবার হাওয়া পাই না। কিছু না কিছু সুবিধা অসুবিধা থাকবেই, তাই না? সব জায়গারই কিছু না কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, এই আর কি। না তরকারিটা দেখি। গুড ইভিনিং। দুপুরের পর একেবারে সন্ধেবেলায় এক বোঝা জামা কাপড় নিয়ে আপনাদের সামনে চলে এলাম। ইতিমধ্যে আমার সন্ধে দেওয়া, পুজো করা, ঠাকুরকে শয়ন দেওয়া, সমস্ত ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে। তো চলুন আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপর কথা বলছি। জামা কাপড়ের গুচ্ছ ভাঁজ করে যেটা যেখানে রাখবার রেখে এলাম। যদিও এই পুরো প্রসেসটা আপনারা দেখলেন 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে, কিন্তু আসলে কিন্তু কাজটা করতে বেশ খানিকটা সময় লেগেছে। যাই হোক, এবারে বিছানা টিছানাগুলো পরিষ্কার করে ঘরের কাজ কমপ্লিট করে চলুন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে এলাম বটে, তবে রান্না কিন্তু বিশেষ করতে হবে না, মানে কিছুই করতে হবে না। সকালবেলায় বলেছিলাম না যে মাছের ঝোলটা করবো রাত্রির বেলায়, কালকের মাছের ঝোলটা দিয়ে দুপুরবেলায় আমি আর কি খেয়েছি, কিন্তু রাত্রিবেলাতে এখন সবাই বলছে যে মাছের ঝোল করতে হবে না, আজকে আমরা নিরামিষই খাবো। আমি ভাত করেছি আলু সেদ্ধ দিয়ে, আলু সেদ্ধগুলো বের করে নিয়ে দাঁড়ান আলুর চোখা করবো। আলুর চোখা খেতে বেশ ভালো লাগে না, আর ডাল করেছি সকালবেলা, তো আলুর চোখা দিয়ে ডাল দিয়ে খাওয়া হবে। আর নিরামিষ তরকারি আছে, আর যেটা করব সেটা হচ্ছে খাওয়ার সময় গরম গরম অমলেট করব, ওই জন্য আজকে আর মাছের ঝোল করতে হবে না। ওরাই বললো যে অনেকদিন ডিম খাওয়া হয় না, ডিমের ঝোল, আসলে অনেকদিন ধরে আমরা ডিমের ঝোলটা খাচ্ছি না, গরম পড়েছে করতে করতে ডিমের ঝোল আর খাওয়া হচ্ছে না। তো আমি ভেবেছিলাম যে মাছ না খেলে ঠিক আছে তোরা তাহলে ডিমের ঝোল খাও, আমি ডিমের ঝোল বানিয়ে দিচ্ছি, কিন্তু ওরা বললো না ডিমের ঝোলও খাবো না, বরং আজকে সবাইকে অমলেট বানিয়ে দাও গরম গরম। তো অমলেট তো খাওয়ার সময় গরম গরম বানাবো, সেই জন্য এখন আর কোনো কাজ নেই, বরং কয়েকটা বোতল খালি হয়েছিল, এগুলোকে এখন জল টল ভরে নিয়ে তারপরে ঘরে গিয়ে একটু এডিটিং করবো, করে তারপর যখন খাবো তখন দেখা যাবে। শুধু ভাতটা দরকার ছিল, ভাতটা করে নিয়েছি, আর তখনই আলুর চোখা করবো, আর তখনই যা করার করবো। যে কটা বোতল খালি হয়েছে সে কটা বোতলই ভরে নিই। একটা বেলা রান্না করতে হবে না ভেবে কি আনন্দ না হচ্ছে। দুবেলা তো একই কাজ করি, কোনো বেলা যদি রান্না করতে না হয় কি আনন্দ যে হয় কি বলবো। এই জন্য বেড়াতে গেলে কিছু দেখি আর না দেখি আমার মনে হয় কি
আরে বাবা, মুখের কাছে দুটো খেতে তো পাবো 3 বেলা, ঘরের মধ্যে বসে দরকার হলে খেতে পাবো, আর বাড়িতে হলে তা তো হবে না। সবাইকে বেড়ে দিতে হবে, সবাইকে দিয়ে গুছিয়ে খেতে হবে, খাওয়ার পরে থালা তুলতে হবে। আর বেড়াতে গেলে সার্ভ করতে হবে না, থালা গোছাতে হবে না, টেবিল মুছতে হবে না। কি আনন্দ না আমাদের। ওই জন্য যেই সবাই বললো যে না রান্না করতে হবে না, আমিও মনে মনে দারুণ খুশি হয়ে গেলাম। হ্যাঁ, লাড্ডু ফুটলো আমার মনে। একটা বোতল বাকি আছে। ব্যাস, জল ভরা হয়ে গেল। ব্যাস হয়ে গেল। ও, একটা কথা বলতে ভুলে গেলাম, আমি যে আমলকি তেলটা বানিয়েছি না, ওই ভিডিওটা কি আপনারা দেখেছেন? যদি না দেখেন তাহলে অবশ্যই দেখবেন। এবং তেলটা যারা দেখেছেন তারা তো জানেনই, যারা দেখেননি তাদের জন্য বলছি, তেলটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ। আর চুলের জন্য আমলকি যে কতটা উপকারী সেটা তো আলাদা করে বলবার কিছু নেই। তো এখনো বাজারে কিন্তু খুব সুন্দর আমলকি পাওয়া যাচ্ছে, একদম মানে টাটকা আমলকি। তো আপনারা চাইলে বাজার থেকে নিয়ে এসে তেলটা বানিয়ে রাখুন, 6-7 মাস এমনিতেই ভালো থাকবে। কিন্তু তত দরকার নেই, আপনি 1 কাপ মানে 250 গ্রাম তেল দিয়েই করুন না। এখন তো এরপরে গরমকাল আসছে, মানে নানা রকম তেল তো তৈরি করব আমি। যেমন জবা ফুল গাছে এখন যেমন পাতা নেই, না হলে জবা ফুল, জবা পাতা, কারি পাতা, ওই সবগুলো দিয়ে যে আরেকটা তেল হয়, ওই তেলটাও আমি বানাই। এর আগেও আমি বানিয়েছি এবং সেই ভিডিওটাও আমি শেয়ার করেছি। তবুও আবার এই যে গরম পড়ছে, আবার বানাবো, তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আপাতত আমলকির তেল যেটা আমি বানিয়েছি না, ওইটা আপনারা অবশ্যই বানাবেন। ওটা ভীষণ চুলের জন্য উপকারী। আর যেহেতু এখন টাটকা আমলকিটা পাওয়া যাচ্ছে, ওটা দামও বেশি না। আমি সেদিনকে নিয়ে এসেছিলাম 30 টাকা শ ছিল। এবারে না, 30 টাকা শ না, 230 টাকা বোধ হয়, এই মুহূর্তে ভুলে গেছি। মোট কথা আমি তো 5টা আমলকি দিয়ে করলাম, তা 5টা আমলকি দিয়ে আমি পুরো হচ্ছে 1 কাপ তেল দিয়ে করলাম, মানে 250 গ্রাম তেল দিয়ে করলাম। তো আমার তো অনেকটা তেল হয়েছে, এবং আমি তো একাই মাখবো। তো আমার ওটা কিন্তু 2-3 মাস চলে যাবে, সপ্তাহে একদিনের বেশি তো মাখতে হবে না। সেই জন্যে আপনাদেরকে বলছি, আপনারা প্লিজ তেলটা কিন্তু তৈরি করুন, দেখবেন চুলটা ভীষণ ভালো হবে। আর আরেকটা জিনিস আমি তৈরি করব, সেটা দেখি কাল পরশু যেদিন সময় পাবো তৈরি করব। সেটা হচ্ছে চুলটা না সিল্কি হওয়ার জন্য চাল, ফ্লেক্সিড আর আপনার দিয়ে গোবিন্দ, একটু চাল ভিজিয়ে রাখতে হয়, গোবিন্দভোগ চাল। আচ্ছা, আমি এখন বলতে পারবো না, ভালো করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস মনে নেই, ভুলভাল বলবো, তারপরে আপনারা আমাকে ধরে গালাগাল দেবেন। তো আমি যখন বানাবো তখন অবশ্যই দেখাবো। ওইটাও খুব ভালো জিনিস। তো এই গরমকালেই তো একটু চুলের যত্ন করা যায়, তাই না? শীতকালে তো কিছু মাখা যায় না, শীতকালে ঠান্ডা লাগার ভয়, মানে হেনাটাও করতে পারি না শীতকালে। কোনো মতে একবার হয়তো একটু কালার লাগাই, কালারটা না লাগালে নয়। আমার তো চারিদিকে চুল পেকে গেছে, সামনে সামনে মানে একদম পুরো সাদা হয়ে গেছে। তো সেই জন্যই কালারটাই শুধু একবার একটু লাগাই। তাছাড়া শীতকালে আমি কোনো রকম কোনো কেয়ার করতে পারি না, শুধু ঠান্ডা লাগার ভয়ে। ওই জন্য গরম পড়লেই পুরো গরমকালটা আমি চুলের যত্ন করি। কারণ আমি তো জানি যে শীতকালে করতে পারবো না, আর শীতকালে চুলটা বেশি রুক্ষও হয়ে যায়। তো সেই জন্য শীতকাল এখন চলে গেছে, এখন নিশ্চিন্তে আরাম করে চুলের কেয়ার করুন। এবং ওই যে সমস্ত রেমেডি, মানে ঘরোয়া যে সমস্ত রেমেডি, এইগুলোকেই ফলো করুন। আমি যেগুলো মোটামুটি জানি এবং যেগুলো আমি ব্যবহার করে উপকার পেয়েছি, সেগুলো আমি আবার যখন বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আপনারা কিন্তু আমলকি অয়েলটা বানান, ঠিক আছে?
তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আর কাল সকালে তো আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।